আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে প্রধানমন্ত্রী। ব্রিটেনে বাংলাদেশিদের 25 কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে। সারা কুক। দায়িত্বের মেয়াদ শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা 6 মাস ভিভিআইপি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং শুরু। ইতিহাসের নতুন অধ্যায়ে বাংলাদেশ। এসএসসি পরীক্ষা চতুর্থ দিনে সর্বোচ্চ 49 পরীক্ষার্থী বহিষ্কার। অনুপস্থিতি 32,392 জন। পুলিশে নতুন করে 14,500 পদ সৃষ্টি হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী। জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক। বিদ্যুৎ খাতের লুটেরা সিন্ডিকেট পার পেয়ে যাচ্ছে। শাহজাহান চৌধুরী। 8 বিভাগে কালবৈশাখীর সতর্কতা, টানা বৃষ্টিতে ভূমিধসের শঙ্কা। ওপেকের সাথে সব সম্পর্ক ছিন্ন করল আমিরাত। বিশ্ব জ্বালানি বাজারে বড় ধাক্কা। হরমুজ প্রণালীতে জাহাজে গুলি, রক্ষা পেলেন ভারতীয় 17 নাবিক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। তখন কারাগারে অনেকে ছিলেন যারা আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে বছরের পর বছর বিনা বিচারে কারাগারে থাকতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার 28 এপ্রিল দুপুরে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় আইনগত সহায়তা দিবস 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ন্যায় বিচার প্রাপ্তি যে মানুষের সাংবিধানিক অধিকার, সে কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, সংবিধানের 27 অনুচ্ছেদ অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের আশ্রয় লাভের অধিকারী, যা জাতিসংঘের ঘোষণাপত্রের 7 অনুচ্ছেদের প্রতিফলন। বর্তমান সরকার বিশ্বাস করে অ্যাক্সেস টু জাস্টিস প্রত্যেক নাগরিকের অধিকার। রাষ্ট্রের কোনো নাগরিক অর্থের অভাবে আইনের আশ্রয় বা ন্যায় বিচার থেকে বঞ্চিত থাকবে, এটি গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য নয়। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক বলেছেন, 2025 সালের জুন থেকে যুক্তরাজ্য বাংলাদেশি ব্যক্তিদের 25 কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ করেছে। তিনি জানান, ব্রিটেনে জব্দ হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি একটি আইনি প্রক্রিয়া। আইনি ব্যবস্থার মাধ্যমে এটি সম্পন্ন করতে অত্যন্ত শক্তিশালী প্রমাণের প্রয়োজন হয়ে থাকে। এটি এমন কিছু নয় যা রাতারাতি ঘটে যেতে পারে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে জব্দ হওয়া অর্থ ফেরত হবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকাপ আয়োজিত ডিকাপ টকে অংশ নেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক বলেন, 2025 সালের জুন থেকে যুক্তরাজ্য বাংলাদেশি ব্যক্তিদের 25 কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ করেছে। তবে এই অর্থ ফেরাতে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। দায়িত্ব পালনের মেয়াদ, দায়িত্ব হস্তান্তর বা পদত্যাগ শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা দেশের মধ্যে 6 মাস অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি মর্যাদা পাবেন। এ সংক্রান্ত সরকারি এক প্রজ্ঞাপনে বলা হয়, তারা 6 মাসের জন্য ভিভিআইপি হিসেবে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021-এর ধারা 2-এর কয়ের দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে তাদের নিজ নিজ দায়িত্ব হস্তান্তর বা পদত্যাগ করার তারিখ থেকে বাংলাদেশের অভ্যন্তরে 6 মাসের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হলো। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত 10 ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপন অক্ষুণ্ণ রাখা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সেই প্রজ্ঞাপনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ ডক্টর ইউনূসকে ভিভিআইপি ঘোষণার প্রজ্ঞাপন বহাল থাকবে। পরবর্তী সময়ে যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা হবেন তাদের ক্ষেত্রে 6 মাস মেয়াদ প্রযোজ্য হবে। দেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ চাহিদা বৃদ্ধির মধ্যে এই প্রকল্প নাগরিকদের মধ্যে স্বস্তি ফেরাবে। মঙ্গলবার 28 এপ্রিল বিকেল 3:30টার দিকে কেন্দ্রটির প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম লোডিং কার্যক্রম শুরু করে। এরই মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ খাতের সূচনা হয়েছে। আগামী আগস্ট-সেপ্টেম্বর জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইউরেনিয়াম লোডিং এর ঐতিহাসিক এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রুশ পরমাণু শক্তি কর্পোরেশনের রোসাটম মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ,
এছাড়া ভার্চুয়ালি যুক্ত হবেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। পরিকল্পনা অনুযায়ী সবকিছু সফলভাবে শেষ হলে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা সম্ভব হবে। চলমান এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে শিক্ষার্থী বহিষ্কারের সংখ্যা আগের ৩ পরীক্ষার চেয়ে আরো বেড়েছে। মঙ্গলবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এদিন মোট ৪৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সবচেয়ে বেশি সংখ্যক মাদ্রাসা বোর্ডে ২৪ জন এবং সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে বহিষ্কারের সংখ্যা সবচেয়ে বেশি ৭ জন। এদিকে এই পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীদের সংখ্যা ৩২,৩৯২ জন। আগের পরীক্ষায় এই সংখ্যা ছিল ৩৪,০৫৪ জন। মঙ্গলবার পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন এসএসসিতে ইংরেজি দ্বিতীয় পত্র, দাখিলে আরবি দ্বিতীয় পত্র এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং আরবি ২ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী মঙ্গলবার ঢাকা বোর্ডে ৭ জন, যশোর বোর্ডে ২ জন, চট্টগ্রাম বোর্ডে ১ জন, সিলেট বোর্ডে ২ জন, বরিশাল বোর্ডে ৬ জন, কুমিল্লা বোর্ডে 1 জন এবং ময়মনসিংহ বোর্ডে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪,৫০০টি পদ সৃষ্টি করা হচ্ছে। বর্তমানে বাহিনীতে মোট ২,১৮,৫৫৪টি পদ রয়েছে। মঙ্গলবার ২৮ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়ার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, নতুন সৃষ্ট পদগুলোর মধ্যে সহকারী পুলিশ সুপার এএসপি ৫০০টি, সাব ইন্সপেক্টর নিরস্ত্র ৪,০০০টি এবং কনস্টেবল পদ ১০,০০০টি রয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২,৭০৩টি কনস্টেবল পদ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি সরাসরি ২,০০০ এএসআই নিয়োগের পরিকল্পনাও রয়েছে। এ সময় তিনি পুলিশের বর্তমান জনবল কাঠামোর তুলে ধরে জানান, বাহিনীতে পুলিশ পদ রয়েছে ২,০৭,৭৪৫টি, নন পুলিশ পদ ৮,০৪৭টি এবং আউটসোর্সিং পদ ২,৭৬২টি। জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে মঙ্গলবার ২৮ এপ্রিল দুপুর ২টায় বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এমপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইফারাস আইজ বসের নেতৃত্বে প্রতিনিধি দলের উপস্থিত ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা, ডেপুটি চিফ অবজারভেশন ইন্টারলেইস লিগাল অ্যানালিস্টিক্স ইরিনি মারিয়া গৌনারি এবং রায়ান ইসলাম। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে ইফারাস আইজ বস বিরোধী দলীয় নেতার ইতিবাচক ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান। এ সময় বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের একটি পর্যবেক্ষণ প্রতিবেদন ডাক্তার শফিকুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। বিদ্যুৎ খাতে লুটেরা সিন্ডিকেট এখনো পার পেয়ে যাচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি শেখ হাসিনা, মির্জা আজম, হাসান মাহমুদকে ইঙ্গিত করে বিপুল পরিমাণ ক্যাপাসিটি চার্জ লুটের কথা স্মরণ করিয়ে দেন। মঙ্গলবার স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সময়ের অভাবে বক্তব্যের শেষ পর্যায়ে এসে তিনি বিদ্যুৎ খাতের নৈরাজ্য নিয়ে কথা বলেন। শাহজাহান চৌধুরী বলেন, বিদ্যুৎ পার পেয়ে যাচ্ছে, বিদ্যুৎ খাতে লুটেরা সিন্ডিকেট এখনো রয়ে গেছে। শেখ হাসিনা, মির্জা আজম, হাসান মাহমুদ, এরপরেও আপনাদের সবার জানা রয়েছে বিপুল পরিমাণ বিদ্যুতের ক্যাপাসিটি বিল কিভাবে লুট হয়েছে। এর আগে তিনি চট্টগ্রামের উন্নয়ন ও অবহেলা নিয়ে কথা বলেন। তিনি বলেন, চট্টগ্রামকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন। এ বিষয়ে তিনি সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। রাজধানী সহ দেশের ৮ বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, যা চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়াতে পারে। মঙ্গলবার কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণ নিয়ে পৃথক দুটি বিশেষ সতর্কবার্তা প্রকাশ করা হয়। এতে বলা হয়, বেলা 11টা থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
অন্য সতর্কবার্তায় জানানো হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘের সক্রিয়তা অব্যাহত থাকায় আগামী 96 ঘন্টায় বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে সরে আসার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 5 দশকের বেশি সময়ের পর মঙ্গলবার এই আকস্মিক সিদ্ধান্ত জোটটির কার্যত নেতৃত্বাধীনকারী দেশ সৌদি আরবের জন্য বড় ধরনের আঘাত। ইরান যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি যখন এক নজিরবিহীন জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে আমিরাতের এই সিদ্ধান্ত তেল রপ্তানিকারক দেশগুলোর গ্রুপটিকে দুর্বল করে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ওপেকের সদস্য থাকা আমিরাত এই বিচ্ছেদ জোটের ভেতর বিশৃঙ্খলা তৈরি করতে পারে। সাধারণত বিভিন্ন ভূ রাজনৈতিক ইস্যু বা উৎপাদনের কোটা নিয়ে অভ্যন্তরীণ মতপার্থক্য থাকলেও ওপেক এতদিন নিজেদের একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট হিসেবে তুলে ধরার চেষ্টা করে আসছিল। তবে আমিরাতের এই প্রস্থান সেই ঐক্যে ফাটল ধরালো। অনুমতি ছাড়া চলাচল করায় হরমুজ প্রণালীতে আবারও একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। এ সময় জাহাজে থাকা 17 জন ভারতীয় নাবিক অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন। ঘটনাটি ঘটে সোমবার 27 এপ্রিল, যখন টোগো পতাকাবাহী তেল ও রাসায়নিকবাহী জাহাজটি প্রণালী দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। তখনই ইরানের বাহিনী জাহাজটিকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। জাহাজটিতে থাকা 17 জন ভারতীয় নাবিক সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহন ও জলপথ মন্ত্রণালয়। জাহাজটির নাম MT শিরিন 7 বলে জানানো হয়েছে। এর আগে একই জলপথ দিয়ে অনুমতি ছাড়া চলাচলের অভিযোগে একাধিক তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।